নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আমরা নেক্সট জন্য ফিজিক্সের যে মক টেস্ট শুরু করেছিলাম, আজকে রায়মার্টিনের ওই বইয়ের যে মডেল সেটগুলো আছে 10টা, তার মধ্যে 4 নম্বর পার্টটা আমি করব। 4 নম্বর পর্বে টোটাল 25টা প্রশ্ন আছে। এই 25টা প্রশ্নের উত্তর করব এবং যেগুলো অঙ্ক আছে সেগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। তো তোমরা ভিডিওটা A to Z ভালো করে দেখো, আর ভিডিওর কোনো অংশ তোমরা স্কিপ করো না। আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা লাইক করে দাও। তো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সান্দ্রতা না থাকলে তরলের সংকট বেগ কী হতো? অপশান এ অসীম, অপশান বি শূন্য, অপশান সি সসীম, অপশান ডি উষ্ণতার উপর নির্ভর করে। এখানে সঠিক উত্তর হবে অসীম। সান্দ্রতা না থাকলে তার সংকট বেগ অসীম, মানে কোনো জিনিসের বেগ কমে যায় কি সান্দ্রতার জন্যই, কোনো তরলের বেগ কমে। তারপরে প্রশ্ন দেখো, জলের বাষ্পীভবনের লিনতাপ 540 ক্যালোরি পার গ্রাম হলে এসআইতে এর মান কত হবে? তো এসআইতে এর মান 540 ক্যালোরি পার গ্রাম, এটাকে অর্থাৎ ক্যালোরিকে জুল করতে হবে এবং গ্রামকে কেজি করতে হবে। তাহলে তোমরা পেয়ে যাবে অপশান এতে যেটা আছে 22.68 × 10⁵ জুল পার কেজি। তো এটাকে তোমাদের মুখস্থ করাই ভালো, আমার যেটা মনে হয়। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? দেখো, ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে। তো পরস্পর বিপরীত দিক মানে তাদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তাই অপশান সি হবে এখানে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন কী আছে, যে কোনো একদিন কলকাতা ও দিল্লিতে তাপমাত্রা একই, কিন্তু বাতাসে আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে 80% এবং 60%, নিচের উক্তিগুলির মধ্যে কোনটা সঠিক? তো অপশান তোমরা পড়ো, আমি ডাইরেক্ট ব্যাখ্যাতে যাচ্ছি। তো দেখো, আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে কি, দেখো এখানে কলকাতার আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে কত 80% এবং দিল্লির আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 60%। তো এই কথাটার মানেটা তোমাদের একটু বোঝা উচিত, যে 80% মানে কি, যে বাতাসে যে জলীয় বাষ্প ধরনের ক্ষমতা তার 80%। 100% আপেক্ষিক আর্দ্রতা মানে কি, সেই বায়ুতে যতটা ক্ষমতা আছে তার জলীয় বাষ্প ধারণ করা ততটাই আছে। তাহলে 80% আপেক্ষিক আর্দ্রতা মানে কি, সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি, অর্থাৎ আবহাওয়াটা খুব বেশি ভ্যাবসা আবহাওয়া হবে। তো যাই হোক, আপেক্ষিক আর্দ্রতা যত কম হবে সেখানকার আবহাওয়া তত মনোরম হবে, তত আরামদায়ক হবে। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। দিল্লির আবহাওয়া অধিকতর আরামপ্রদ, কারণ হচ্ছে দিল্লির আপেক্ষিক আর্দ্রতা এখানে 60% দিয়েছে। পরের প্রশ্ন, স্থায়ী চুম্বক নির্মাণে উপযোগী পদার্থ হলো কোনটা? অপশান এ আছে তামা, ইস্পাত, অ্যালুমিনিয়াম আর কাঁচা লোহা। তো স্থায়ী চুম্বকের ক্ষেত্রে উপযুক্ত পদার্থ হচ্ছে ইস্পাত। অনেকে ভুল হতে পারে কাঁচা লোহা বলে। কাঁচা লোহা কী কাজে ব্যবহার হয়? তড়িৎ চুম্বক তৈরিতে ব্যবহার হয়। তো যাই হোক, পরের প্রশ্ন দেখো, একটি অহমীয় পরিবাহী কী? দেখো, অহমীয় পরিবাহী এবং অহমীয় পরিবাহী নিয়ে আমি আগেও অনেক বলেছি, যে সমস্ত পরিবাহীগুলো ওহমের সূত্র মেনে চলে তারা হচ্ছে অহমীয় পরিবাহী, এবং যারা ওহমের সূত্র মেনে চলে না তারা হচ্ছে অহমীয় পরিবাহী। তো কারা? সেগুলো হচ্ছে কি, সাধারণত অর্ধ পরিবাহী যেগুলো হয় সেগুলো অহমীয় পদার্থ হয়। তো এখানে অপশান সিতে একটা অর্ধ পরিবাহী আছে, সিলিকন হবে এখানে সঠিক উত্তর। হ্রাস দৃষ্টি সম্পন্ন কোনো মানুষের চোখে রেটিনা সাপেক্ষে কোথায় প্রতিবিম্ব তৈরি হয়? তো হ্রাস দৃষ্টি মানে রেটিনার সামনে প্রতিবিম্ব তৈরি হয়, এবং যদি স্বল্প দৃষ্টি হয় সেক্ষেত্রে রেটিনার পিছনে তৈরি হয়। কথাটা মনে রাখবে। তাহলে এখানে অপশান এ হবে সঠিক উত্তর। তারপরে দেখো, এসটিপিতে 5.6 লিটার কার্বন ডাইঅক্সাইড এর ভর কত গ্রাম? তো এটা একটা রাসায়নিক গণনা, তো মনে হচ্ছে কেমিস্ট্রির প্রশ্ন, তবুও এখানে দিয়েছে যেহেতু আমি করে দিচ্ছি। তো যাই হোক, এখানে ব্যাপারটা তোমাদের জানতে হবে, কার্বন ডাইঅক্সাইড মানে CO2 এর ভর। কার্বন মানে কি, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6, তার মানে পারমাণবিক ভর হচ্ছে 12। আর অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কত? 8, পারমাণবিক ভর হচ্ছে কত? 16। তাহলে এখানে দুটো আছে, তাহলে দুটো, তাহলে এখানে এটা হিসাব করে দেখো 44 আসবে। তাহলে এই কথাটার মানে হচ্ছে কি, যে 44 গ্রাম, এই 44 গ্রাম হচ্ছে এর আণবিক ভর বা মোলার ভর যেটা বলে, অর্থাৎ 22.4 লিটার CO2 বা কার্বন ডাইঅক্সাইডের ভর কত হবে? 44 গ্রাম। তাহলে 1 লিটারের ভর হবে কত? 44/22.4। আর এখানে চেয়েছে হলো 5.6 লিটারের চেয়েছে। 5.6 যদি হয় তাহলে
এখানে কত হচ্ছে 44×22.4×5.6। তো এটা তোমরা হিসাব করে দেখে নিতে পারবে যে কত আসছে। তোমরা দেখো এটা হিসাব করে কাটাকাটি করে 11 গ্রাম উত্তর আসবে। তো 11 গ্রাম হচ্ছে সঠিক উত্তর, অপশন বি। তো খুবই সহজ অঙ্ক এই অঙ্কগুলো, এমন কিছু না। তোমাকে কি জানতে হবে মেনলি, প্রথমত পারমাণবিক ক্রমাঙ্ক জানতে হবে, সেখান থেকে পারমাণবিক ভর বা মোলার ভর জানতে হবে। তাহলে যেহেতু এসটিপিতে সমস্ত গ্যাসেরই ওজন হয় কি 22.4 লিটার আণবিক ওজন, অর্থাৎ 22.4 লিটারের ওজন হচ্ছে 44 গ্রাম। সেটা শুধু কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 44 গ্রাম, অক্সিজেন হলে কি হতো O2 যেহেতু 32 গ্রাম হতো। তো যাই হোক, তাহলে এখানে উত্তর হলো অপশান ডি। পরের প্রশ্ন হচ্ছে যে কোন অংশটি সর্বাধিক স্পষ্ট দর্শনের অনুভূতি জাগায়। তো এখানে আইরিস আছে অপশান এ, অপশান বি আছে ভিট্রিয়াস হিউমার, অপশান সি আছে ফোবিয়া ভেট্রালিস, অপশান ডি আছে অন্ধবিন্দু। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি ফোবিয়া ভেট্রালিস। তো পরের প্রশ্ন আছে অক্ষি লেন্স হলো একটি কি, একটি উভ অবতল লেন্স, উভ উত্তল। এখানে সঠিক উত্তর হচ্ছে উভ উত্তল লেন্স, অপশান বি। উভ উত্তল বলতে কি বোঝায়, যার দুই দিকে হচ্ছে উত্তল, আর উভা অবতল মানে হচ্ছে এরকম। আবার এরকম যদি লেন্স হয় একদিকে উত্তল একদিকে অবতল, তো এরকম বিভিন্ন 4 রকম লেন্স হতে পারে। তো এখানে কি চোখের যদি ভিতরটা ভালো করে দেখো যে এরকমভাবে উভ উত্তল লেন্স থাকে। তারপরে ভারতবর্ষে পরিবর্তী প্রবাহে অর্থাৎ এসি কারেন্টের কম্পাঙ্ক কত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে অপশান এ 50 হার্জ। অর্থাৎ আমাদের যে এসি কারেন্ট বা তড়িৎ যে কারেন্ট তোমাদের বাড়িতে আছে সেটা হচ্ছে কি 50 হার্জ, মানে কি এটা 1 সেকেন্ডের মধ্যে 50 বার অভিমুখ পরিবর্তন করে। তো যাই হোক, পরের প্রশ্ন হচ্ছে 62 সবচেয়ে বেশি বিদ্যুৎ বাঁচায় কোনটা। দেখো সবচেয়ে বেশি বিদ্যুৎ বাঁচাবে কি, অপশান এ আছে ভাস্বরবাতি। ভাস্বরবাতি মানে কোনগুলো, যেগুলো হলুদ আলো দেয়, গোল কাঁচের বাল্ব যেটা হয়। এলইডি মানে লাইট ইমিটিং ডায়োড, অপশান সি আছে সিএফএল, অপশান ডি কোনোটি নয়। তো এখানে সবচেয়ে বেশি শক্তি বাঁচায় অর্থাৎ সবচেয়ে কম বিদ্যুৎ খরচ হয় কোনটা। দেখো এখানে তার উত্তর কী হবে, 62 উত্তর হয়ে যাবে অপশান বি এলইডি লাইট ইমিটিং ডায়োড। ওর থেকে বেশি হচ্ছে সিএফএল, তার থেকে বেশি হচ্ছে ভাস্বরবাতি মানে বিদ্যুৎ খরচ করে। তো এখানে কোনটা বেশি বাঁচায় মানে কম খরচ করে, এই জন্য অপশান বি হলো। তারপর দেখো কম্পাঙ্ক এন এবং পর্যায়কাল টি এর মধ্যে সম্পর্ক কোনটা। এখানে সঠিক উত্তর অপশান বি n=1/t। খুবই কমন কনসেপ্ট। তো পর্যায়কালকে 1/, করে দিলেই কম্পাঙ্ক পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো 3.14 মিটার দৈর্ঘ্য এবং এত মিটার ব্যাস বিশিষ্ট ইস্পাতের তারে এত মিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে কত ওজনের প্রয়োজন। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি এখানে অ্যাকচুয়ালি একটু আউট অফ সিলেবাস তোমাদের কাছে প্রশ্নটা, তো আমি একটা সংক্ষিপ্ত সূত্র দিয়ে অঙ্কটা করে দিচ্ছি। সেটা হচ্ছে কি যে ধরো এই একটা ধাতব একটা তার, এই ধাতব তার কি হচ্ছে, এই ধাতব তারটা এরা বলে দিয়েছে দৈর্ঘ্য বলে দিয়েছে 3.14 মিটার। আর কি বলে দিয়েছে ব্যাস, এর ব্যাস হচ্ছে কত, এই যে ব্যাসটা হচ্ছে 1 মিলিমিটার। তো 1 মিলিমিটার ব্যাস, আর ইস্পাতের তারে 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি, থেকে ট্রেনে 1 মিলিমিটার দৈর্ঘ্য বাড়ানো হলো। আর যার ফলে কি হলো, 1 মিলিমিটার দৈর্ঘ্য যদি বাড়ানো হয় তাহলে কত ওজনের প্রয়োজন, কত বল সেখানে প্রয়োগ করতে হবে। তো এখানে দেখো একটা সম্পর্ক আছে যে ডিএল = PL/AE, যেখানে আমি কোনটা কী সেটা বলছি। ডিএল মানে যে দৈর্ঘ্য বৃদ্ধি, এটাকে ডিএল বলা হয়। এল মানে প্রাথমিক দৈর্ঘ্য, এটা যেটা প্রথমে যেটা ছিল এক্ষেত্রে যেটা 3.14। এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর ই হচ্ছে যেটা দেওয়া আছে ইস্পাতের ওয়াই এর মানটাই হচ্ছে এখানে ই। তো মানগুলো এখানে বসিয়ে এখানে আমাদের জানতে চাইছে অ্যাকচুয়ালি পি এর মান। তাহলে পি = যদি বার করি AE × DL/L হয়ে যাবে এখানে। তো এখানে আমি সবটাই মোটামুটি বলে দিলাম যে P = এটাকে এখানে মান কটা তোমরা বসিয়ে দেবে। এর মান হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর ই এর মান হচ্ছে যেটা দেওয়া আছে ওয়াই এর মান, আর ডিএল এর মান হচ্ছে 1 মিলিমিটার, আর এখানে এলটা আছে, এলটা হচ্ছে 3.5। এই মান কটা বসিয়ে দেবে, তাহলে একটা উত্তর আসবে, সেটা তোমাদের নিউটনে আসবে। তো সেই বলটাকে আবার 9.8 দিয়ে গুণ করলে তোমরা কেজিতে উত্তর পেয়ে যাবে। সেক্ষেত্রে দেখবে অপশান এ উত্তর আসবে। তো আমি বেশি টাইম নেই এবং এটা একটু আউট অফ সিলেবাস বলে আমি করলাম না, অপশান এ হবে এখানে সঠিক উত্তর 5.1 কেজি। তো কোনো বলের দুটি সমকৌণিক উপাংশে 3 নিউটন এবং 4 নিউটন বলের মান হলো কত,
দুটো সমকোণ 3 নিউটন এবং 4 নিউটন। তো এখানে আমি বেসিক সূত্র, যদিও মাধ্যমিকে যেহেতু ভেক্টর নেই, আমি অন্য একটা কনসেপ্ট থেকে বোঝাচ্ছি যে ধরো এদিকে একটা 3 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এদিকে একটা বস্তু আছে, এদিকে 4 নিউটন বল প্রয়োগ করে, তাহলে বস্তুটা কোন দিকে যাবে? এদিকে যাবে। তার সেটা কত হবে সেটা বার করার জন্য তোমরা পিথাগোরাসের উপর দিয়ে করে দিতে পারবে। 3/4² প্লাস 3² অর্থাৎ √, এটা দেখবে যে √16 প্লাস 9, সেক্ষেত্রে √25 বা 5 নিউটন উত্তর আসবে। তো অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো যে ফ্যারাডের সূত্র বিবৃত করে কোনটা? অপশান এ চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, তড়িৎচুম্বক ক্ষেত্র আর তড়িৎচুম্বকীয় আবেশ। তো এটা তোমরা পড়েছো মাধ্যমিকে ছিল, সেটা কি? তড়িৎচুম্বকীয় আবেশ নিয়েই ফ্যারাডের সূত্র। 3টে সূত্র আছে, ফ্যারাডের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং অবশেষে 3 নম্বরটাকে লেঞ্জের সূত্র বলা হয়। তো এরপরে প্রশ্ন দেখো, একটি বদ্ধ কুণ্ডলীর দিকে এন মেরু অগ্রসর হচ্ছে, তাহলে কুণ্ডলীর নিকটবর্তী প্রান্তে কি গঠিত হবে? তো এখানে এটা লেঞ্জের সূত্র, এটা একটা বদ্ধ কুণ্ডলী, এর মধ্যে যদি তড়িৎ প্রবাহিত হয় আর একটা চুম্বকের এন প্রান্ত যদি এর দিকে নিয়ে আসা হয়, তো এখানে এন মেরু উৎপন্ন হবে। নিয়মটা কীভাবে মনে রাখবে? যে বিকর্ষণ করবে, জানো এটাকে বিকর্ষণ করে, তাহলে এটাকে বিকর্ষণ করতে গেলে এখানে এন মেরু উৎপন্ন হতে হবে। তো অপশান সি হবে এখানে, অপশান এ হবে এখানে সঠিক উত্তর। তো পরের প্রশ্ন, কোনটি গৃহস্থলী বর্তনীর উপাদান নয়? তো অপশান এ ফিউজ, অপশান বি সকেট, 3 পিন প্লাগ, অপশান ডি আছে ট্রান্সফর্মার। তো এটা বুঝতে পারছো যে ট্রান্সফর্মার গৃহস্থলীর কোনো উপাদান নয়, আমাদের বাড়িতে ট্রান্সফর্মার থাকে না, ট্রান্সফর্মার বাইরে থাকে। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, তেজস্ক্রিয় মৌলগুলিতে নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত 1.5-এর কি বেশি হয় না কম হয় না সমান হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, বেশি হয়। তো অর্থাৎ নিউটন সংখ্যা প্রোটন সংখ্যার থেকে 1.5 গুণের বেশি হয়। অর্থাৎ কোনো একটা পরমাণুতে যদি 50টা নিউটন থাকে, কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসে যদি 50টা প্রোটন থাকে, তাহলে তার নিউটন সংখ্যা তার 1.5 গুণ, 50-এর 1.5 গুণ মানে কি? সেটা হবে মোটামুটি 75টারও বেশি নিউটন সংখ্যা থাকবে। তো 50-এর 1.5 গুণ হচ্ছে 75, এই জন্য বললাম। তো এটাই হচ্ছে ব্যাপার, তাহলে সেটা অবশ্যই তেজস্ক্রিয় মৌল হবে। তারপরে দেখো, শর্ট সার্কিটের সময় বর্তনীতে তড়িৎ প্রবাহ কী হয়? তো শর্ট সার্কিট হলে কি হয়? বর্তনীতে খুব অতি উচ্চ হারে তড়িৎ প্রবাহ খুব বেড়ে যায়। অপশান সি হবে এখানে সঠিক উত্তর। বেড়ে যাওয়ার ফলেই সেখানে প্রত্যেকটা তার হিট হয়ে যায়, হিট উৎপন্ন হয় এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা পুড়ে যায়। পরের প্রশ্ন দেখো, ময়লা জামাকাপড় পরিষ্কার করতে কী ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়? তো এখানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর, শব্দ তরঙ্গ ব্যবহার হয়। শব্দতরঙ্গ মানে কি? যেটা যাদের কম্পাঙ্ক 20,000-এর বেশি, সেই সমস্ত তরঙ্গ দিয়ে ময়লা জামা কাপড় পরিষ্কার করা যায়। পরের প্রশ্ন দেখো, সুরবর্জিত শব্দ কোনটি? বেহালা, গিটার, পটকা এবং হারমোনিয়াম। তো এখানে পটকা হচ্ছে সুরবর্জিত শব্দ, বাকি সবই হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো এগুলো সবই অবশ্যই সুর থাকে, কিন্তু পটকাতে কোনো সুর থাকে না। পরের প্রশ্ন, ঘরের তাপমাত্রা শিশিরাঙ্কের সমান হলে আপেক্ষিক আর্দ্রতার মান কত? তো শিশিরাঙ্ক ঘরের তাপমাত্রা যদি সমান হয়ে যায়, তাহলে আপেক্ষিক আর্দ্রতা হবে 100%। ওখানে অর্থাৎ সেক্ষেত্রে বায়ুতে যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, তার সবটাই জলীয় বাষ্প সেখানে থাকবে। তারপরে প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে জি এর মান কত? এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। সিজিএস পদ্ধতিতে জি এর মান হচ্ছে -4.2 জুল পার ক্যালোরি। পরে প্রশ্ন, পদার্থের অবস্থান্তরের সময় তাপমাত্রা কি হয়? দেখো, পদার্থের অবস্থান্তরের সময় তাপমাত্রা কমেও না বা বাড়েও না, সেক্ষেত্রে কী হয়? অপরিবর্তিত থাকে। তো এখানে অপরিবর্তিত থাকে, এটাই হবে সঠিক উত্তর, অপশান ডি। তো এই ছিল আজকের 25টা প্রশ্ন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে যারা নতুন এসছো সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান অন করে রাখো, কেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তাহলে তোমরা পেয়ে যাবে।